সৌদীপ, তোমাকে অনেক অনেক স্বাগত সম্রাট এক্সক্লুসিভে। আর প্রথমেই অভিনন্দন গোটা রাজ্যের মধ্যে মাধ্যমিকে চতুর্থ স্থান অর্জনের জন্য। তো আমি তোমার কাছে জানতে চাইবো তোমার এই মুহূর্তের অনুভূতি কি। হ্যাঁ স্যার, আপনি প্রথমেই আমার প্রণাম নেবেন। আর মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করে ভালো লাগছে, তবে আবেগপ্রবণ হয়ে পড়িনি, কারণ রাস্তা এখনো অনেকটাই বাকি রয়েছে সামনে। একদম ঠিক। তো আমার একটা প্রশ্ন তোমার কাছে, যারা তোমার মতো মাধ্যমিকে একটা ভালো ফল করতে চাইছে, অনেকেরই তো স্বপ্ন আমি মেধা তালিকায় নাম লেখাবো, তার জন্য তাদের জন্য তুমি কি বলবে, এটা এক। আর দ্বিতীয় প্রশ্ন এর সঙ্গেই রিলেটেড, যে অনেক স্টুডেন্ট আমি দেখেছি তারা ভালো প্রাইভেট টিউটর বা কোচিং এর শিক্ষক পায় না বলে তারা আক্ষেপ করে, সেটা অর্থনৈতিক কারণ বা যে কোনো জায়গায়। এই জায়গাতে তো তুমি তো একটা দৃষ্টান্ত, যে তোমার সেই অর্থে কোনো প্রাইভেট শিক্ষক ছিলেন না একজন ইংরেজি বাদে। তো প্রাইভেট শিক্ষক ছাড়াও, কোচিং ছাড়াও যে একটা ভালো ফল করা যেতে পারে, এটা কিভাবে সম্ভব? প্রথম প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে যারা মাধ্যমিকে র্যাঙ্ক করতে চায় তাদের প্রথমেই যা দরকার সেটা হচ্ছে একটা ভালো করে পড়াশুনোটা করা, রেগুলার স্টাডি করা এবং নিজের লক্ষ্যে স্থির থাকা, এবং প্রত্যেকটা সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে, যেমন আমি এই সাবজেক্টে বেশি ভালো লাগে আমি এটা বেশি পড়ছি, অপর সাবজেক্ট খুব একটা ভালো লাগছে না কম পড়ছি, এরকম না, প্রত্যেকটা সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে, কেউ কেউ প্রাইভেট টিউটর নেয় আবার কেউ কেউ নেয় না, কিন্তু আসল কথাটা হচ্ছে নিজের একটা তাগিদ থাকতে হবে। নিজের যদি একটা স্বেচ্ছা থাকে তাহলে আমার মনে হয় কোনো বাধাই বাধাই নয়, সেটাকে সহজেই অতিক্রম করা সম্ভব হবে। যে তুমি বললে সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে, তো তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে কেমন ভাবে পড়তে? বাংলা, অঙ্ক, ইংরেজি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব আছে, সবগুলোই কি প্রতিদিন অল্প হলেও ছুঁয়ে যেতে, নাকি কাল আবার ইতিহাস পড়া আছে আমি ইতিহাসটা আজ রাত্রে পড়লাম, কোন পন্থাটা অবলম্বন করতে? আমি প্রতিদিন কিছু টার্গেট ফিক্স করে রাখতাম, যেমন বাংলায় আজ আমাকে এই কবিতাটা পড়তে হবে বা এই গদ্যটা পড়তে হবে, তো সেটা আমি কমপ্লিট করে রাখতাম। এবং যদি দেখতাম যে পড়তে পড়তে কোনো সাবজেক্টের সময় কম চলে আসছে, মানে কম হয়ে যাচ্ছে, তখন ওই সাবজেক্টটার পরের দিন পড়ার জন্য যে কি পয়েন্টসগুলো আছে সেগুলোকে আমি দেখে রাখতাম ভালো করে, যাতে পরের দিন সকালে উঠে তার কনসেপ্ট আমি বুঝে নিতে পারি। বেশ, মানে এরপর প্রতিদিনের পড়া আমায় প্রতিদিন করতে হবে, ফেলে হ্যাঁ, রাখা চলবে না কালের জন্য। না। এই জায়গাতে আর একটা প্রশ্ন, আমি এটাও জানতে পেরেছি যে তোমার বাবা মায়ের অবদান তোমার অবশ্যই। জন্য, প্রত্যেক সন্তানের প্রতি তার বাবা মার অবদান আছে, এটা তো মানে এটা মানে নিয়ে কোনো কথাই হবে না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও তারা তোমায় সাহায্য করতেন, সেটা কেমন হ্যাঁ, ভাবে? আমার বাবা তো ফিজিক্সের টিচার, কিন্তু তিনি আমার প্রয়োজনের তাগিদে ভূগোল, জীবনবিজ্ঞান এবং অঙ্ক নিজে স্টাডি করেছেন। তারপরে আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, যার ফলে আমি ফাইনাল পরীক্ষায় গিয়ে তার ফল উপলব্ধি করতে পেরেছি। এবং আচ্ছা, আমার বাবা বাবা কি একটু রাগী ছিলেন, মানে রাগী, বাবার কাছে না, মারধর বাবা, খেয়েছেন? হ্যাঁ, তা একটু আধটু খেয়েছি। বেশ, মানে যারা মেধা তালিকায় থাকে তারাও বকুনি শোনে, তারাও মানে মারধর হয়, এটা বিষয়। হ্যাঁ, আর খুব আর একটা। মায়ের ক্ষেত্রে? না, আমি সেটা মায়ের, জানি যে মেরে তোমায় মেরে ফেলে দিচ্ছে এরম নয়, মানে না মৃদু না, প্রহার। হ্যাঁ, সেটাই হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ। আর মা তো আমার হিস্ট্রির টিচার, হুম তিনি তো হুম হিস্ট্রি আমাকে পড়াতেনই, বিভিন্ন বই জোগাড় করে এনে দিতেন এবং আমিও হুম। পড়তাম। এর সাথে সাথে তিনি বাংলা আর ইংরেজিটা বিশেষ করে নিজে তিনি সেলফ স্টাডি করতেন, তারপরে যেটা আমি বুঝতে পারতাম না ওটা মানে আমার জন্য। তোমার এই রেজাল্টটা করবার জন্য তোমার হ্যাঁ, বাবা এবং মা দুজনেও তোমার সঙ্গে সমানভাবে পড়াশুনো করেছেন। মানে তোমার বাবার সাবজেক্ট ধরো ভৌত বিজ্ঞান, কাকু ভৌত বিজ্ঞান পড়ান, এটা ঠিক আছে, উনি তার হুম, সঙ্গে ভূগোলের মতন একটা সাবজেক্ট এটা বাছাই করে নিয়েছেন, আরো একটি বিষয় অন্যদিকে তোমার মাও বাংলা এবং আরেকটি বিষয় নিয়ে একসঙ্গে তোমায় গাইড করেছেন। হ্যাঁ, একদমই তাই। আহ এই জায়গাতে আরেকটা প্রশ্ন, এটাও খুব আজকের দিনে প্রয়োজন, যে তুমি যখন আমি দেখলাম তোমার মার্কশিটে বাংলাতে 100-100, তো একটা মিথ থাকে দীর্ঘদিন ধরে প্রচলিত, যে বিজ্ঞান বাদে 100-100 পাওয়া যায় না, সাহিত্যে তো একেবারেই নয়, এটা আজকের দিনে ভুল প্রমাণিত হয়েছে, তুমি করেও হুম, দেখিয়েছো।
এটার জন্য অভিনন্দন। যে বাংলাতেও ঠিকভাবে পড়া গেলে, লেখা গেলে ১০০-তে ১০০ পাওয়া সম্ভব। এই জায়গা থেকে আমার প্রশ্ন, তুমি কি মনে করো পয়েন্ট ভিত্তিক উত্তর প্রয়োজন, নাকি পাতার পর পাতা প্যারা চেঞ্জ করে উত্তর লেখা প্রয়োজন? কোনটা বেশি আজকের দিনের জন্য কার্যকর? আমার মনে হয় যে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখাটাই বেশি আজকের দিনে যথোপযুক্ত একটা বিষয়। আচ্ছা, কেননা তুমি মাধ্যমিকের খাতায় কিভাবে লিখেছিলে আমার যদি প্রশ্ন হয়? মাধ্যমিকের খাতায় আমি যদি বাংলার ক্ষেত্রেই ধরি, এমনি একের প্রশ্নে তো পয়েন্ট আলাদা করে আর লিখতে হয় না, যা প্রশ্ন আসে হুম তারই হুম উত্তর লিখতে হয়। হুম বিশেষত ৩ আর ৫ এর প্রশ্নে আপনার ভিডিও দেখেও অনেক শিখেছি যে প্রশ্ন শুরু করার আগে লেখকের নাম, গদ্যের নাম বা পদ্যের নাম লেখা, তারপরে যদি পারা যায় তার তাৎপর্য এক লাইনে লিখে দেওয়া যদি কবিতা আসে, তারপরে বিষয়বস্তু বলে আলাদা একটা পয়েন্ট করে পয়েন্ট ভিত্তিক ভাবে খুব সুন্দর করে উত্তরটা লেখা। আমার মনে হয় এতেই বেশি মার্কস উঠবে। তুমি বললে তুমি কি আমাদের চ্যানেল আগে কখনো দেখেছো? হ্যাঁ, দেখেছি। বেশ। আমার সঙ্গে কাকিমার যখন কথা হচ্ছিল উনিও এই বলেছিলেন। আর আচ্ছা, আমাদের আমার লেখা যে বাংলা বইটা আছে বা আমাদের অন্যান্য বই আছে, সেটা কখনো পড়েছিলেন? হ্যাঁ স্যার, সম্রাট এক্সক্লুসিভ যে সাজেশন ছিল ওটা আমি ৭টি সাবজেক্টেরই কিনেছিলাম এবং পড়েছি ভালো করে। হুম এবং হুম হুম আপনার যে মৌলিক লাইব্রেরি বাংলা সহায়িকা আছে ওটা কিনেছিলাম শুধুমাত্র। পড়েছি আমি, মানে আমার ভালো লেগেছে আমার। সহায়িকাটাও ছিল আর সাজেশন হ্যাঁ, বইটাও ছিল। হ্যাঁ। বেশ। তো কেমন লাগলো, তুমি বাংলায় ১০০-১০০ পেয়েছো? আমি তো একটা কথা নিজেও বলেছিলাম, সহায়িকাটা যারা খুব ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য, নচেত একটু কঠিন মনে হতে পারে। যারা ধরো অতটা সাহিত্যবোধ বা যাদের মধ্যে রসবোধ নেই, ভাষা তো নিত্য প্রবাহমান, তো যারা নতুন হ্যাঁ। শব্দ শিখতে চায় তাদের জন্য ওই বইটা বেসিক্যালি তৈরি। তো হুম। দুটো নিয়ে তোমার মতামত কি? আমার মতে দুটো বইতেই একদিকে যেমন ভাষা নিয়ে একটা খুব সুন্দর উত্তর লেখা হয়েছে, তেমনি টু দা পয়েন্ট উত্তর আছে, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যে একদিকে ভাষা এবং অন্যদিকে যে টু দা পয়েন্ট উত্তর দেওয়া, দুটোই যে একসাথে রক্ষিত হয়েছে, এই দিকটা আমার খুব ভালো লেগেছে বই দুটো দেখে। হুম 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 যাক, আমার তো খুব ভালো লাগছে তুমি বৈজ্ঞানিক হতে চাও। আমি এটা শুনলাম, এটা শুনে আমার গর্বও হচ্ছে। বিশেষ করে সাহিত্য জ্ঞান সম্পন্ন, রসবোধ সম্পন্ন বৈজ্ঞানিক আগামীতে যদি বাংলা পায়, তাহলে তো বাংলা সমৃদ্ধ হবে, আমরা সমৃদ্ধ হব। আমাদের একটা চিরাচরিত ধারণা আছে, বিজ্ঞান আর সাহিত্যের মধ্যে বুঝি একটা বিস্তর প্রতিযোগিতা চলে। সায়েন্স আর আর্টস এর মধ্যে যেমন কমার্সের মধ্যে ছোটবেলায় আমরা যখন পড়তাম বন্ধুদের মধ্যে হতো, তো অনেকের ধারণা বিজ্ঞান আর সাহিত্যের মধ্যে একটা প্রতিযোগিতা চলে। কিন্তু আমি যখন যদি আমি জগদীশ চন্দ্র বসুর লেখাগুলো পড়ি, হুম। যে নদী তুমি কোথা হইতে আসিয়াছ, তখন গিয়ে কোথায় যেন এইসব সূত্রগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যায়। হ্যাঁ। দেখা যায় যারা বাঙালি বৈজ্ঞানিক তারা যথেষ্ট সাহিত্য প্রেমী। হ্যাঁ। আমি না, যদি সম্ভব হয়, আজকে তোমার বাবা স্যার এবং তোমার মা রয়েছেন ম্যাডাম, ওনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু কি সুযোগ হবে? হ্যাঁ স্যার, আমার বাবার সাথে কথা বলুন, এই যে। হুম হুম। হ্যাঁ, নমস্কার। নমস্কার মাস্টার মশাই, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি, ভালোই আছি। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন, ছেলেকে পড়ানোর জন্য ভূগোল পড়লেন, ভূগোল বিষয়টা কেমন লাগছে? আগেও তো পড়েছেন মাধ্যমিকে, সেটা অন্য বিষয়। এখন নিশ্চয়ই খুঁটিয়ে আরো গভীরে পড়েছেন, আরো আপ টু ডেট তথ্য পড়েছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভূগোল তো আমার একটা প্রিয় সাবজেক্ট ছিল, যেহেতু আমি সায়েন্স স্ট্রিমে চলে গেলাম। আর হুম হুম ফিজিক্স তো আমার বরাবরই চয়েসের সাবজেক্ট, এবং ফিজিক্স আমি খুব ভালো করে পড়েছি। তো ভূগোলটাও তো একটা সায়েন্স। আমি মনে করি একদম। ভূগোল তার কারণ, আমি যখন সৌদীপকে যখন ম্যাপ পয়েন্টিং শেখাই, তো আমরা যেভাবে ম্যাপ পয়েন্টিং শিখেছিলাম, হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং বলতে হচ্ছে জাস্ট কতগুলো লোকেশন, ওগুলো হচ্ছে মেমোরাইজ করে নেওয়া। তো আমি সেইভাবে শিখে নিই। এখন তো অনেকটা আধুনিক যুগ, ম্যাপেল ইন্ডিয়া, ইসরোর যে ম্যাপ আছে, আমাদের হুম গুগল হুম ম্যাপ। তো আমি সৌদীপকে কি করাতাম, যে সে জয়সালমের, হ্যাঁ, যে জয়সালমের পয়েন্ট আউট করতে হবে। তো হুম আমি হুম বলছিলাম, তুমি আগে ম্যাপে জয়সালমেরটা তুমি ইনপুট করো, করে ওখানে ল্যাটিটিউড লংগিটিউডটা দেখায়, তুমি ল্যাটিটিউড লংগিটিউড গুলো তুমি নোট করো পাশে পাশে। তারপর তুমি তোমার যে প্রিন্টেড যে ম্যাপ আছে, কপি আছে, সেখানে তো স্কেলিং করা থাকেই। সেখানে তুমি অ্যাপ্রক্সিমেটলি ওই ল্যাটিটিউড লংগিটিউডটা কি হচ্ছে সেই অনুযায়ী প্রেস করো, দেখো অটোমেটিক তোমার সারা জীবন মনে থেকে যাবে।
বেশ। আমি এইভাবে মাস্টারমশাই, ভৌত বিজ্ঞান নিয়ে তো ছাত্রছাত্রীদের একটা অভিযোগ পাই যারা মাধ্যমিক দিচ্ছে যে ভীষণ কঠিন। তো ভাইয়ের রেজাল্টটা দেখে তো মনে হচ্ছে না যে এটা একটা ভীষণ কঠিন সাবজেক্ট। তো হুম, আপনি কিভাবে পড়াতেন, বা আপনি কিভাবে পড়াতেন এর থেকে বড় কথা, আমি ধরে নিচ্ছি একজন খুব দুর্বল স্টুডেন্ট, সেও তো আমাদের দর্শক আজকে দেখছে, তাকে আপনি কিভাবে ভৌত বিজ্ঞান পড়তে বলবেন? যারা ভালো তারা নিশ্চয়ই দু তিনটে বই পড়বে, অনেক খাটবে, অনেক বুঝবে, সেটা ঠিক আছে। কিন্তু যাদের ভৌত বিজ্ঞান ভয়ের সাবজেক্ট, যাদের ভূতের ভয় নেই কিন্তু ভৌত বিজ্ঞানের ভয় আছে, তাদের জন্য কি বলবেন? একদম। অ্যাকচুয়ালি মাধ্যমিকে তো যে কোশ্চেন হয়, গতানুগতিক যে কোশ্চেন হয়, আহ, এখন আমি যেহেতু টিচার আমি সহজ বলবো, কিন্তু আপনি যে স্টুডেন্টদের কথা বললেন তাদের কাছে সেটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা হয়ে যায়। একদম, তো একদম, একদম। হ্যাঁ, এখন আমার মতে কি করে এই সমস্ত স্টুডেন্টদের, ধরুন হচ্ছে নিউটনস লজ অফ মোশন, তো সে তো সেটা মুখস্থ করবে। আমার মনে হয় তাকে যদি একটু গল্পের ছলে যদি সেই বিষয়টা মাথার মধ্যে সেট করা যায়, হুম, যে নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন কিভাবে এসছে, গাছ থেকে অ্যাপেল পড়ার যে অবজারভেশনটা, সেটা যদি গল্পের মাধ্যমে বলে তারপর যদি আমি পার্টিকুলার ওই টপিকগুলো করি, কারণ কি ওরা তো অ্যাপ্লিকেশন বেস তো খুব একটা বেশি করবে না, সেই কারণেই তাদেরকে হচ্ছে ওরকম গল্পের ছলে সেটাকে বুঝিয়ে পার্টিকুলার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে প্রতিবারই টাচ করে, সেইভাবে করলে অন্তত তাদের পাস মার্কের বেশি নাম্বার উঠবে, এটা আমি আশা করি। জেনে নি যারা খুব ভালো করতে চাইছে, মানে যারা 80-তে নাম্বারটা আটকে যায়, 100 পর্যন্ত যাচ্ছে না, এরা কি করবে? আচ্ছা, এদের এদের জন্য না একটু অ্যানালিটিক্যাল একটু পড়াশোনাটা দরকার, যে প্রত্যেকটা টপিকটা ভালো করে তো পড়তেই হবে। আমার মতে যে ওদের যে 10 স্ট্যান্ডার্ডের যে টিভি নাম্বারের যে বইগুলো থাকে না, সেই বইগুলো পড়লে 80 পর্যন্ত উঠে যায়, কিন্তু 80 থেকে 90 এর মধ্যে মার্কস পেতে গেলে, হুম, 80 থেকে 90 পর্যন্ত মার্কস পেতে গেলে তাকে একটু প্রত্যেকটা টপিক একটু ব্রড ওয়েতে পড়তে হবে। তাদের সেটার জন্য বিশেষ কি করে, করবে? হ্যাঁ, ধরুন হচ্ছে লজ অফ মোশনে হচ্ছে মানে নিউটনের গতিসূত্রের চ্যাপ্টার, সেই নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারে ধরুন হচ্ছে দ্বিতীয় গতিসূত্রের অ্যাপ্লিকেশন সে করবে। এবার সেই আচ্ছা ওর মা একটু এসছে এখানে। তাহলে আমি ঝটপট কথা বলে নেব। আর যেতে যেতে, হ্যাঁ হ্যাঁ, একটু দিন। হ্যাঁ, আমি একটু দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। নমস্কার। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি। ভাইয়ের একটা অসাধারণ রেজাল্ট আমরা তো দেখলাম। আপনি ভাইয়ের জন্য অন্যান্য সাবজেক্ট পড়েছেন, ভাইকে পড়িয়েছেন, সে কথাও বললো। তো এই যে যে রেজাল্ট, আপনার এই মুহূর্তের প্রতিক্রিয়া কি, কেমন লাগছে এক লাইনে? ছেলের সাফল্যের মা হিসেবে অবশ্যই ভালো লেগেছে। তবে মাধ্যমিক হচ্ছে উচ্চতর শিক্ষাক্ষেত্রে প্রবেশের একটা দ্বার বলা যেতে পারে। এটাকে পাথেয় করে বা এই মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে উচ্চতর শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা ইন্সপিরেশন বলা যেতে পারে। তো এই ইন্সপিরেশন নিয়ে ও আরও সামনের দিকে এগিয়ে যাক। নিজেকে নিজেই ছাপিয়ে চলুক। জাস্ট দুটো লাইনে আর শেষ করবো। আচ্ছা, আমাদের চ্যানেল আপনি দেখতেন তো কেমন লাগতো, কি মানে কি হলো এখান থেকে, কি মানে কতদূর কি করতে পেরেছি? এখান থেকে অনেকটাই উপকৃত হয়েছি, কারণ ওর তো কোনো গৃহশিক্ষক ছিল না। সেই কারণে আপনার চ্যানেল দেখে প্রতিটা গদ্য পদ্য রচনা গ্রামার সব কিছুই আর কি খুঁটিয়ে ও দেখতো এবং নিজে পড়তো। তো অনেকটাই উপকৃত হয়েছি, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না না, এটা ছি ছি ছি, এটা ধন্যবাদের বিষয় নয়। একজন স্টুডেন্ট পরিশ্রম করলে তার ফল লাভ হবে। আর আপনি তো ইতিহাস নিজেও পড়ান, আমাদের বইগুলোও দেখেছেন, তো বইগুলো নিয়ে আপনার মতামত কি? ধরুন বাংলা বা ইতিহাস, বাংলাটা তো আমারই লেখা। হ্যাঁ, বইগুলো মানে ভালো ছাত্রছাত্রীরা তো অবশ্যই সমস্ত বই খুঁটিয়ে পড়ে, কিন্তু মানে যারা আর কি কম পড়ে আর কি সহজে একটু ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্যও যেমন, তেমনি যারা আর কি মেধা তালিকায় রয়েছে তাদের জন্য কিন্তু বইগুলো না, ভীষণই আমি ভালো। কাল থেকে অনেকজনের সঙ্গে কথা বললাম, যে কয়জনের সঙ্গে কথা বললাম, তারা প্রত্যেকেই পড়েছে, আর সত্যি হ্যাঁ, সত্যিই তারা বলেছে, এবার দেখিয়েওছে। ভীষণই আচ্ছা, ইতিহাসটা আপনার কেমন লেগেছে? মানে আমার যতগুলো বই আছে সাবজেক্টের, আমায় যদি কেউ বলে তোমার সব থেকে কোনটা ভালো লাগে, মানে আমার কেন জানি না আমার ইতিহাস বইটাই বেশি ভালো লাগছিল। হ্যাঁ, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। যাক ম্যাডাম, আচ্ছা, কথা বলে খুব ভালো লাগলো। ব্যস্ততার মধ্যেও ভাই সময় দিলেও আপনি দিলেন, খুব ভালো। আপনারা ভালো থাকবেন,
কখনো নিশ্চয়ই আবার কথা হবে। আর ভাই এভাবেই আস্তে আস্তে এগিয়ে চলুক। একদম। খুব ভালো রাখছি থাকবেন। তাহলে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।